মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা তথা সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা, তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আমি গোলাম মুস্তফা ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক, মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা, তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের পূর্ববর্তী অধ্যায়ের যে লেনদেন বিষয়টি আলোচনা করেছিলাম, আশা করি তোমরা বুঝেছ। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের পাঠ ডেবিট ক্রেডিট নির্ণয় বিষয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের আগে তোমাদের ছোট্ট একটু ধারণা দেই। ইতালির বিখ্যাত গণিতবিদ, প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসুলি 1494 খ্রিস্টাব্দে আর্থিক বিবরণাদি লিপিবদ্ধ করার একটি কৌশল লিপিবদ্ধ করেন। তার সুম্মা ডি অ্যারিথমেটিকা গ্রন্থে, পুরো বইটির নাম হলো সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনের অ্যান্ড প্রপোর্শনালিটা। এই বইয়ে তিনি বিবরণ দেন আর্থিক অবস্থা লিপিবদ্ধ করার। এই পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি হিসেবে পরিচিতি পায় এবং আজকে আধুনিক যুগে এই পর্যন্ত একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে স্বীকৃতি পায়। দুতরফা দাখিলা পদ্ধতির দুটি পক্ষ থাকে, এই জন্য তিনি এটিকে দুতরফা দাখিলা পদ্ধতি বলেছেন। দুতরফা দাখিলা পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলি তোমাদের। দ্বৈত সত্তা, তার দুটি পক্ষ থাকবে, এই জন্য তার দ্বৈত সত্তা বলেছেন। দাতা গ্রহীতা, যে পক্ষ সুবিধা গ্রহণ করবে সেই পক্ষটি গ্রহীতা, যে পক্ষ সুবিধা প্রদান করবে সেই পক্ষটি দাতা হিসেবে গণ্য হবে। ডেবিট ক্রেডিট লেখা, প্রতিটি লেনদেনের একটি ডেবিট পক্ষ হবে, অপরটি ক্রেডিট পক্ষ হবে। সমপরিমাণ টাকা বা অর্থে মূল্যায়ন, যে পক্ষ ডেবিট হবে সেই পক্ষটি যত টাকা দিয়ে ডেবিট করা হবে ঠিক সেই অর্থ বা টাকা দিয়েই ক্রেডিট পক্ষটি লেখা হবে। ফলাফল নির্ণয়, একটা নির্দিষ্ট সময়ে, দিনের শেষে, সপ্তাহের শেষে, মাসের শেষে বা বছরের শেষে দাতা গ্রহীতা দুই পক্ষ অর্থাৎ ডেবিট ক্রেডিট দুইটি দিক যোগ করলে যোগফল সমান হবে। এই হলো তোমাদের একটু সংক্ষেপে ধারণা দিলাম। চলো শিক্ষার্থীরা, আমরা এবার দাতা গ্রহীতা নির্ণয় বা ডেবিট ক্রেডিট নির্ণয় সম্পর্কে কিছু জানি। আমরা হিসাব সমীকরণ পড়েছিলাম। দেখো, সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, এই বিষয়গুলি আমরা হিসাব সমীকরণে পেয়েছিলাম। A = L + PA। এটার উপর ভিত্তি করে আমরা দাতা গ্রহীতা বা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। শুরুতে দেখো সম্পদ। সম্পদ, এখন আমি জানার চেষ্টা করি সম্পদ কি। প্রতিষ্ঠানের নিজের যা আছে তাই সম্পদ, যা কিছু আছে তোমার নিজের যা আছে তাই সম্পদ তোমার। তাহলে প্রতিষ্ঠানের সম্পদটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তরল বা অস্থায়ী এবং স্থায়ী,
এই দুই ভাগে যদি আমরা ভাগ করি তাহলে দেখো অস্থায়ী সম্পদ কি? টাকা পয়সা সংক্রান্ত হিসাবটা হলো অস্থায়ী সম্পদ। যেমন তোমার হাতে নগদ টাকা, ব্যাংকে জমা, দেনাদার, অগ্রিম খরচ ইত্যাদি, এই বিষয়গুলো হলো নগদ সম্পদ বা অস্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কোনগুলা? যেগুলো সহজে খরচ করা যায় না। টাকা কিন্তু তুমি যখন খুশি তখনই খরচ করতে পারবা, এই জন্য এটা অস্থায়ী। আর যেই সম্পদ তুমি সহজে খরচ করতে পারবা না সেটা স্থায়ী সম্পদ। যেমন ধরো যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, গাড়ি ইত্যাদি। তাহলে আমরা দেখি ডেবিট ক্রেডিট নির্ণয় করব। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এই সম্পদ যদি বাড়ে ডেবিট, যদি কমে ক্রেডিট। তাহলে ধরো আমরা নগদে যন্ত্রপাতি ক্রয় 10,000 টাকা। তাহলে নগদে যন্ত্রপাতি ক্রয় করেছি। আমরা বলেছি অস্থায়ী সম্পদ হলো নগদ টাকা, স্থায়ী সম্পদ হলো যন্ত্রপাতি। তাহলে দুটো সম্পদ। নগদে যন্ত্রপাতি ক্রয় করলাম, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়লো না কমলো? যন্ত্রপাতি ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেল, তাইলে নগদ টাকা হ্রাস পেয়েছে, কমেছে। আমরা বলেছি কমলে ক্রেডিট, আমরা বলেছি কমলে ক্রেডিট। আর বলেছি যদি বাড়ে, সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট। তাহলে দেখো যন্ত্রপাতি, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের যন্ত্রপাতিটা বৃদ্ধি পেয়েছে, তাইলে আমরা লিখি যন্ত্রপাতি হিসাব ডেবিট। নগদ টাকা চলে গিয়েছে মানে নগদ সম্পদ কমেছে, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্র বেড়েছে, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে গিয়েছে। অনুরূপভাবে আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, আসবাবপত্রের অবচয় ধরা হলো, আসবাবপত্র কমে গিয়েছে, নগদ টাকা ব্যাংকে জমা দেওয়াতে ব্যাংকের টাকা বেড়েছে, নগদ টাকা কমে গিয়েছে। এই হলো সম্পদের ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে সম্পদ যদি বাড়ে ডেবিট, আর যদি সম্পদ কমে ক্রেডিট। তারপরে দেখো আমরা সম্পদের পরে দেখেছি দায়, দায় হিসাব। দায়টা কি? দায় সম্পর্কে একটু নিতে হলে আমার জানতে সুবিধা হবে, ডেবিট ক্রেডিট করতে সুবিধা হবে। দায়টা কি? সাধারণত আমরা নিজেদের মতো করে যদি বলি যে কাউকে যদি তুমি বলো যে আমার ব্যাগটা একটু বাসায় পৌঁছে দিও, ও বলে কি আমার কি দায় পড়েছে? তার মানে কি ব্যাগটা তোমার, বহন করবে সে। তাহলে কি বোঝা গেল? আপাতত তোমার বা প্রতিষ্ঠানের, কিন্তু কোনো এক সময় এটা ফেরত দিতে হবে বা পাওনাদারকে পরিশোধ করতে হবে। সেই ধরনের ঘটনাগুলি হলো দায়। আরেকটা মজার ঘটনা বলি, একটু সুন্দরভাবে বুঝো। আমরা মাঝে মাঝে বলি যে অমুক আঙ্কেলের, অমুক ভাই সাহেবের ঢাকা শহরে 2টি 5তলা বাড়ি, কিন্তু উনি মনমরা হয়ে থাকেন, মাসের শেষে চেহারার দিকে তাকানো যায় না, অসুস্থ হয়ে যান। একবার হাসপাতালেও ভর্তি হয়েছেন। বলো তো কি হয়েছে? উনি তো হাসি খুশি থাকার কথা, বাড়ি ভাড়া পান, খরচ করবেন, আনন্দ উল্লাসে চলবেন, তাহলে মনমরা থাকেন কেন, অসুস্থ হয়ে যান কেন? এটাই হলো আমাদের এই দায় বোঝার একটা কৌশল। কেমন? উনি ব্যাংকের থেকে 2 কোটি টাকা লোন নিয়ে, ঋণ নিয়ে এই বাড়িটি দুটো তৈরি করেছেন। এখন যে ভাড়া পান সেটা দিয়ে ব্যাংকের কিস্তি পরিশোধ হতে চায় না। খুব সংসার চালাবেন, না বিল্ডিংয়ের তত্ত্বাবধান করবেন, না কিস্তি পরিশোধ করবেন, এই টেনশনে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাহলে এটা হলো দায়। ব্যাংকের থেকে টাকা এনে আমরা দেখলাম কি উনি 6 তলা দুটো বাড়ির মালিক, আর তার ভিতরে টেনশন কি এই বাড়ির টাকা ফেরত দিতে হবে কাকে? ব্যাংকে, যেখান থেকে ইনি ঋণ নিয়েছেন। তাহলে আপাতত প্রতিষ্ঠানের আছে, কিন্তু কেউ এটা পাবে বা ফেরত দিতে হবে, সেটা হলো দায়। যেমন ধরো ঋণ, পাওনাদার, বকেয়া কোনো খরচ, এইগুলি ইত্যাদি, এই ধরনের হিসাবগুলি হলো দায়। তাহলে আমরা বলি দায় কমলে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট। দায় যদি কমে যায় ডেবিট, দায় যদি বেড়ে যায় ক্রেডিট। তাহলে একটা উদাহরণ দিই, দেখো ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, ধারে পণ্য ক্রয়, তুমি পণ্য ক্রয় করেছো, টাকা দিয়েছো কি? দাওনি। তাহলে পাওনাদার তোমার কাছে টাকা পাবে, পাওনাদার তোমার কাছে টাকা পাবে, দায় বেড়েছে। তাহলে আমরা বলেছি দায় বাড়লে ক্রেডিট। ঠিক আছে, তাইলে লিখলাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, দায় বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট। এবার এটাকে উল্টিয়ে দেই, ধারে পণ্য ক্রয়টাকে উল্টিয়ে দেই, যাতে বোঝা যায় যে দায় কমলে ডেবিট কিভাবে করবা। এখানে লিখলাম আমরা পাওনাদারকে পরিশোধ করা হলো 4,000 টাকা, পাওনাদারকে পরিশোধ করা হলো 4,000 টাকা। পাওনাদার তোমার কাছে কত পেত? 5,000 টাকা পেত। তাহলে দায় ছিল, তুমি এখন পাওনাদারকে 4,000 টাকা পরিশোধ করে দিলা, তাইলে পাওনাদার 4,000 টাকা কমে গেল, তাইলে পাওনাদার পেয়েছে। তাইলে পাওনাদার আমরা বলেছি দায় কমলে ডেবিট, তাইলে কে? পাওনাদার কমছে। তাইলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ে দেখলাম পাওনাদার কমেছে, পাওনাদার হিসাব ডেবিট। আমার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। দেখলা মজার বিষয়, আমরা আগে বলেছিলাম সম্পদ কমলে ক্রেডিট, এখানে পাওনাদারকে পরিশোধ, তুমি কি পরিশোধ করেছো? নগদ টাকা। তাহলে নগদ টাকা চলে গেছে, সম্পদ কমছে, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার কমেছে মানে দায় কমেছে, দায় কমলে ডেবিট, দায় কমলে ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। তাহলে আশা করি তোমরা এই পাওনাদার হিসাব বা দায় হিসাব কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে ধারণা পেয়েছো। অনুরূপভাবে ঋণ নেওয়া হলো, দায় বেড়েছে, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। বকেয়া খরচ লেখা হয়েছে, মানে খরচ দেইনি আমরা, খরচ বকেয়া রয়েছে, তাহলে বকেয়া খরচটা ক্রেডিট হবে দায় হিসাবে, যে পাবে, যেমন বেতন বকেয়া, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এটা হলো দায়। আমরা পেয়েছি মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন, আমরা মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন পেয়েছিলাম, মূলধন। মূলধনও মালিকানা সত্ত্বের মূলধনও এক ধরনের দায়, অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠানে টাকা ইনভেস্ট করবে, সেটাকে বলা হয় মূলধন। এখন এই যে ইনভেস্ট করলো, ডাবল এন্ট্রি সিস্টেমে দুতরফা দাখিলা পদ্ধতিতে মূলধনটা আর মালিকটা দুটা আলাদা জিনিস। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করতেছি, মালিকের না।
সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানের দায় হলো মূলধন, মালিক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তার মূলধনটা ফেরত পাবে, এই জন্য মূলধন হিসাবটা ক্রেডিট হয়। যেমন ধরো মালিক 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, ব্যবসায় শুরু করলো 1 লক্ষ টাকা নিয়ে, তাই ব্যবসায়ের 1 লক্ষ টাকা মানে নগদ টাকা বেড়েছে, তাইলে আমরা বলেছি সম্পদ বাড়লে ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, এটাও এক ধরনের দায়। তাহলে তোমাকে আরেকটা ধারণা দিয়ে দিই, মূলধন কি জিনিস। মালিক অনেক কিছু নিয়ে ব্যবসা শুরু করতে পারে, নগদ টাকা নিয়ে শুরু করতে পারে, ব্যাংকে জমা নিয়ে শুরু করতে পারে, আসবাবপত্র নিয়ে শুরু করতে পারে, বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে শুরু করতে পারে, ব্যাংকের থেকে ঋণ নিয়ে শুরু করতে পারে ব্যবসাটা, একটা বিল্ডিং ভাড়া নিয়ে শুরু করতে পারে। যেইগুলা নিয়ে ব্যবসাটা শুরু করবে এগুলা সব একটা একটা করে তুমি ডেবিট করে দিবা, সব সম্পদ ব্যবসায়ের। আর যেই টাকাগুলা যোগফলটা হবে সেটা হলো ব্যবসায়ের মূলধন, মালিকের কাছে ব্যবসায় দায়বদ্ধ, তাইলে ওই যোগফলগুলো হবে মূলধন হিসাব, তাহলে মূলধন ক্রেডিট হবে। আমরা হিসাব সমীকরণের আরেকটি বিষয় দেখেছি আয় হিসাব। এখন তোমার কাছে একটা প্রশ্ন হতে পারে, আয় কি, কিভাবে বুঝবো এটা আয়? সহজ করে ভাববে, তোমার নিজেকে দিয়ে ভাববে, তোমার নিজের ভাষায় ভাববে। তোমার বাড়ি যদি নোয়াখালী হয় নোয়াখালীর ভাষায়, ঢাকা হলে ঢাকার ভাষায়, সিলেট হলে সিলেটের ভাষায়, আগে বুঝতে হবে, তারপরে আমরা বইয়ের ভাষায় উপস্থাপন করব, ঠিক আছে? তাহলে আমরা বুঝি আয় কি জিনিস। যেমন মনে করো তুমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো, এর মধ্যে 50,000 টাকার কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করেছো 50,000 টাকা দিয়ে। খেয়াল করো, 50,000 টাকার দ্রব্য সামগ্রীটা তুমি 70,000 টাকায় বিক্রি করেছো। কত টাকায় ক্রয়? 50,000, বিক্রয় 70,000। দেখেছ, ক্রয় করেছো 50,000 টাকা দিয়ে একটা দ্রব্য সামগ্রী, আর বিক্রি করলা 70,000 টাকা দিয়ে। তাইলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলো 20,000 টাকা। এই 20,000 টাকাটা হলো আয়। আশা করি তুমি আয়টা বুঝতে পেরেছ। তাহলে মূলধন খাটিয়ে অতিরিক্ত যে অর্থ পাওয়া যায় সেটাই হলো আয়, সেটা হলো আয়। মোট কথা, তোমাকে শুদ্ধভাষী হতে হবে সেটা কিন্তু বড় কথা নয়, মাতৃভাষায় তোমাকে শিখতে হবে। আবারও বলি, তুমি যেই অঞ্চলে জন্মগ্রহণ করেছো সেই ভাষায় আগে জিনিসটা রপ্ত করবে, তারপর বইয়ের ভাষায় সাজাবে। দেখবে ইনশাল্লাহ কোনো জড়তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো জটিলতা থাকবে না। তাহলে আমরা আয় হিসাবকে ডেবিট ক্রেডিটে ফেলি। আয় বাড়লে ডেবিট, আয় কমলে সরি আমি একটু শুরু ডেবিটটা আগে রাখি। আয় কমলে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট। যে ডেবিট আর ক্রেডিট, আমরা ডেবিট শব্দটা আগে ব্যবহার করব, পরে লিখব ক্রেডিটটা। আয় কমলে ডেবিট আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন আমি লিখেছি বাড়লে কমলে, তুমি দেখবে কি তোমার বইতে লেখা আছে, টেক্সট বইয়ে লেখা আছে আয় বৃদ্ধি পেলে, আয় হ্রাস পেলে। এখন বৃদ্ধি পাওয়া হ্রাস পাওয়া এই যে কঠিন শব্দ ব্যবহার, এই জন্য বলছি তোমার মতো করে বাড়লে কমলে, অথবা তুমি লিখতে পারো আসলে চলে গেলে, ঠিক আছে? তাহলে আমরা একটা উদাহরণ দেই।
নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। আমরা নগদে 50,000 টাকার পণ্য বিক্রি করেছি। এটা কি 50,000 টাকা দিয়ে ক্রয় করেছিলাম? নিশ্চয়ই 50,000 টাকার কম মূল্যে ক্রয় করেছিলাম। এখন 50,000 টাকা বিক্রি, তাইলে আয় হয়েছে। আয়টা কোনটা? এই বিক্রয়টা। তাহলে আমরা কি পেয়েছি? নগদ টাকা। তাহলে আবার ওই সম্পদে চলে গেলাম, সম্পদ বাড়লে ডেবিট। তাহলে আমরা নগদ টাকা পেয়েছি, তাইলে লিখলাম নগদান হিসাব ডেবিট। আয় বিক্রয়, এটা আমি সেবা আয়ও লিখতে পারলাম, হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে বিক্রয়টা আয়। অনুরূপভাবে যদি বলা হয় কমিশন পাওয়া গেল, ভাড়া পাওয়া গেল, এগুলা টুকিটাকি আয়। এগুলা টুকিটাকি আয়। সকল প্রকার আয় ক্রেডিট। আয় কমে যাওয়া মানে তো ব্যবসায়ের লস হয়ে যাওয়া, তাইলে কমলে ডেবিট। আবার আমরা আমাদের হিসাব সমীকরণের মূলধন অংশের শেষের অংশে পেয়েছি ব্যয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা আয় শিখলাম, তাহলে ব্যয় কি জিনিস? ব্যয় হলো খরচ, অন্য কোনো খরচ না। তুমি ব্যবসা পরিচালনা করতে গেলে তোমাকে দৈনন্দিন খরচ করতে হবে। কোনো বন্ধু আসলে, আত্মীয় স্বজন আসলে, তোমার কোনো কাস্টমার আসলে তাকে আপ্যায়ন করতে হবে, অফিসে বসে চা খাওয়াতে হবে, ভদ্রতা, সেটা একটা ব্যয়। কর্মচারীদের বেতন দিতে হবে, সেটা একটা ব্যয়। তোমার বিভিন্ন আনুষাঙ্গিক যে বিষয়াদি, মণিহারি দ্রব্যাদি, এগুলো কিনতে হবে, সেটা একটা ব্যয়। হঠাৎ একটা জিনিস লাগতে পারে, অর্থাৎ প্রতিদিন তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য যে খরচগুলি করবা, সেটা তোমার ব্যয়। কোনো কারণে যদি অনিচ্ছাকৃত সত্ত্বেও তোমার কোনো ক্ষতি হয়ে যায়, সেটাও ব্যয়। যেমন ধরো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু দ্রব্য সামগ্রী চুরি হয়ে গেল, তুমি তো লিখতে পারবা না যে চুরি হয়েছে, তাহলে তোমার সুনাম ক্ষুণ্ণ হবে। তাহলে আমরা এটা ক্ষতি বা ব্যয় হিসাব ধরব। তাহলে দেখো, আয়ের বিপরীত শব্দ হলো ব্যয়। আমরা আয়কে বলেছি ক্রেডিট, তাইলে ব্যয়কে কি বলবো বলো তো? বুঝতে পেরেছ? বিপরীত শব্দ, তাইলে ব্যয়টা হবে ডেবিট। ব্যয়টা হলো ডেবিট। তাহলে ব্যয়, খরচ, ক্ষতি বাড়লে ডেবিট। তাহলে ব্যয়, খরচ, ক্ষতি কমলে ক্রেডিট। ঠিক আছে? এখানে সময় মতো তোমাকে একটা বিষয় মনে করিয়ে দেই। আমরা এই যে লিখলাম আয় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আবার এখানে লিখলাম ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে চলো আমরা একটা কাজ করি, অন্তত আয় আর ব্যয়ের বেলায় একটু সমতা বিশ্লেষণ করি। ওই বাড়লে কমলে জায়গাটার মধ্যে আমরা একটু স্থির হই। আমরা বলি সকল প্রকার আয় ক্রেডিট, সকল প্রকার ব্যয়, ক্ষতি, খরচ ডেবিট। এক কথায় কি বুঝাতে পারলাম? যত খরচ হবে খরচগুলির নাম দিয়ে ডেবিট করে ফেলবা, যত আয় হবে আয়ের নাম দিয়ে ক্রেডিট করে ফেলবা। ঠিক আছে? তাহলে দেখো, আমরা একটা খরচের কথা লিখি। কর্মচারীদের বেতন প্রদান করা হলো 20,000 টাকা। শিক্ষার্থীরা, একটা লক্ষণীয় বিষয়, কর্মচারীদের বেতন প্রদান করা হলো 20,000 টাকা। এখানে কিন্তু কর্মচারী আমার কোনো ফ্যাক্ট না, আমার রিয়েল ফ্যাক্ট হলো খরচ, বেতন। আমি বেতন দিয়েছি। আচ্ছা বলো তো, একটা কর্মচারীকে কখন বেতন দিব 20,000? যখন তাকে দিয়ে আমি
50,000, 60,000, 70,000 টাকা আয় করব, সে আয় থেকেই তো তাকে বেতন দিব। তাইলে সেটাই হলো খরচ, বেতনের অংশটা। তাইলে আমরা শুধু খরচটা উল্লেখ করব, বেতনটা উল্লেখ করব। তাহলে বেতন হলো খরচ, খরচ বাড়লে ডেবিট। তাইলে খরচ বেড়ে গেছে, তোমার এই মাসে বেতন দিয়েছো 20,000, তাইলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। শিক্ষার্থীরা দেখো 20,000 টাকা, তাহলে আমরা টাকা দিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান থেকে। টাকার হিসাবটা হলো আমরা বলেছি সম্পদ হিসাব, তরল সম্পদ, অস্থায়ী সম্পদ। আমরা ওখানে বলেছিলাম সম্পদ কমলে ক্রেডিট। তাহলে তোমার 20,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে, এই 20,000 টাকা আমাদের সম্পদ হিসাবে ক্রেডিট হবে। তাহলে আমরা লিখলাম নগদান হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা, আমরা হিসাব সমীকরণ প্রয়োগ করে ব্যবসায়ের যে ডেবিট ক্রেডিট দেখালাম, এটা একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তুমি তোমার বইটা, এই অধ্যায়টা একটু পড়বে মনোযোগ সহকারে। সম্পদ কি, মূলধন কি, আয় কি, ব্যয় কি। আমি যেভাবে তোমাকে বলেছি, হয় বইয়ে এইভাবে লেখা নেই, সুন্দরভাবে গুছানো আছে। আবারও বলি, তুমি পড়বে তোমার মতো করে, নিজের ভাষায় বুঝবে। আর আমি যে কথাগুলি বললাম, এটা বারবার একটু রিভিউ করে মনের ভিতরে গেঁথে নিবে। আবারও বলি, কঠিন করে ভাববে না। হিসাব বিজ্ঞান এটা সহজ জিনিস। আমি সবসময় বলি, তোমার মা সবচেয়ে বড় হিসাব বিজ্ঞানী। এখন তুমি যদি বলো যে স্যার আমার মা তো লেখাপড়া জানে না, তাহলে এটা হাস্যকর হলো না? না, তোমার মা সবচেয়ে বড় হিসাব বিজ্ঞানী, লেখাপড়া জানে না, কত সুন্দর করে হিসাব করে করে তোমার সংসার চালাচ্ছে। তোমার পড়ালেখা, তোমার বাবার অফিসে যাতায়াত, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের আদর আপ্যায়ন, বেড়ানো, খেলানো, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, আবার এর থেকে একটু সঞ্চয় করা। তাহলে উনি কত বড় হিসাব বিজ্ঞানী। তোমার সাথে তোমার মায়ের পার্থক্য হলো শুধু এইটুকুই, উনি হিসাব বিজ্ঞানের প্রসেসটা জানেন না, কিন্তু বিষয়টা তিনি সবটা পরিপূর্ণভাবে ফলো করেন। শিক্ষার্থীরা, তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ধারাবাহিকভাবে চেষ্টা করব আমি মাঝে মাঝে নিজের মতো করে, যাতে তোমরা সংক্ষেপে বুঝতে পারো, তোমাদের সামনে উপস্থিত হয়ে হিসাব বিজ্ঞান বিষয়টি এভাবে ধারাবাহিকভাবে বোঝানোর জন্য। তোমরা আগামী ক্লাসে যখন আমরা ঢুকব, তখন তোমরা অগ্রিম লাভ ক্ষতি বিষয়টি একটু দেখে রাখবে। সূত্র কয়টা? তোমরা এই প্রাকৃতিক দুর্যোগের সময়ে বাসার থেকে বের হবে না, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। বাবা মার কথা তোমাকে শুনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা বিষয়ক যেই নির্দেশনাগুলা আসতেছে, সেটাকে তোমাকে ফলো করতে হবে। আবারও বলি, বিশ্ব জয় করার এটা একটা সুবর্ণ সুযোগ। তোমার কোনো কাজ নেই, ঘরে বসে পড়াশোনা করো, বিভিন্ন চ্যানেলে ঢুকো, ইন্টারনেটে ঢুকো, দেশ সম্পর্কে জানো, জাতি সম্পর্কে জানো, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানো, বঙ্গবন্ধু সম্পর্কে জানো, তথা গোটা বিশ্বটাকে তোমার হাতের মুঠোয় নাও। তুমি হবে দেশের সেরা হিসাব বিজ্ঞানী। আপাতত আজকে এই পর্যন্ত। আমি গোলাম মোস্তফা ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক, মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে হিসাব বিজ্ঞানের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। খুদা হাফেজ।